তো আমার নাম তানভীর আলিওয়াল আজাদ। পেশায় চাকরিজীবী। তো আমি ভোডাফোন ইউকের অপারেশনস ম্যানেজার। নাম শুনে থাকবেন অনেকেই, ওয়ান অফ দ্য টেলিকম কোম্পানিজ। আর ভোডাফোনে মোটামুটি আমি 6 বছর করছি চাকরি। আর টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স 15 বছরের আইটিতে। প্লাস আমি এমবিএ করেছিলাম, করার পরে অপারেশনসে ঢুকি এবং অপারেশনস ম্যানেজার হিসেবে মোটামুটি 300 জন লোক আছে আমার আন্ডারে। তো ইউকেতে আছে, জার্মানিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নেদারল্যান্ডসে আছে। তো বিভিন্ন দেশে যেখানে যেখানে ভোডাফোন অপারেট করে, ইজিপ্ট, রোমানিয়া, হাঙ্গেরি, রাইট? তো অবভিয়াসলি যেহেতু আমি ম্যানেজমেন্টে আছি মোটামুটি আজ 7 থেকে 8 বছর অ্যাজ এ পিপল ম্যানেজার, যেখানে লোকেরা আমাকে রিপোর্ট করে। তো আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাইক্রোসফটে আমার প্রথম চাকরি। তারপরে ধীরে ধীরে জব চেঞ্জ করে এখন আপাতত ভোডাফোনে লাস্ট 6 বছর ধরে আছি। আর বেশ অনেক কিছু শেখার। তো ভোডাফোন লাইক অ্যাজ এ কোম্পানি, এটা একটা বিজনেস কোম্পানি। আমি বিজনেস অবভিয়াসলি টেলিকমিউনিকেশন, আপনারা জানেন, আপনাদের ঢাকাতেও বা আপনাদের বাংলাদেশে টেলিকমের যতটা গুরুত্ব, দুটো জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট আর লিডারশিপ, ইন্টার রিলেটেড থিংস। তো আমার প্রথম প্রশ্ন আপনাদের, ইটস ওপেন ফোরাম, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান ক্যান আনসার। তো ম্যানেজার আর লিডারের মধ্যে পার্থক্য কি? What's the difference between a manager and a leader? যে কেউ বলতে পারেন। আমি একটু বলি, লিডার হচ্ছে যে নেতৃত্ব দেয়, সবকিছু অল ওভার ম্যানেজ করে, আর ম্যানেজার শুধু ম্যানেজারের দায়িত্ব পালন করে। এখানে তার একটা গণ্ডির একটা সীমাবদ্ধ আছে যে সে কতটুকু কাজ করে, কতটুকু তার একটা নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে। আর যিনি লিডার থাকবেন তিনি ম্যানেজার সহ আরো অনেক বিষয় আছে, এগুলো তাকে হ্যান্ডেল করতে হয়। এই বিষয়গুলো আমি যেটা চিন্তা করি এরকম হতে পারে। রাইট, এটাই আমি শুনতে চাইছিলাম। আমি জানি আপনারা সবাই এটাই বলতে যাচ্ছেন। সো আমি যদি একটা স্টেটমেন্ট বলি এখন, if I say a leader can be a good manager, but a manager not necessarily has to be a good leader. কতজন সম্মত আমার সাথে এই স্টেটমেন্টের সাথে? জি স্যার, জি আমি সম্মত শতভাগ। রাইট। সো management আর leadership, they're interconnected, interlinked. Obviously ম্যানেজার, একটা অর্গানাইজেশন চালাতে একটা ম্যানেজার লাগে, একটা লিডারও লাগে। So the statement which I said, a manager can be a good leader, a leader can be a good manager, but a manager not necessarily has to be a good leader. তো একটা যে লিডার, সে নেতৃত্ব দেবে, he will lead by examples মানে কোনো পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি যেখানে তার টিমের বা তার টিম মেম্বারসদের সাহায্যের দরকার, তার কাজ হচ্ছে তাদেরকে কাজটা কি করে করতে হবে দেখিয়ে দেওয়া, নাকি এই হুকুম করা যে গিয়ে করো তুমি কাজটা। কিন্তু একটা ম্যানেজার, সে কিন্তু তার কাজ, একটা যে কোনো কাজ হোক না কেন, ওয়েদার হি ইজ রানিং এন অপারেশনস বা কোনো টেকনিক্যাল টিম চালাচ্ছে বা কোনো সেলস টিম চালাচ্ছে, সেলস ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, ডাজন্ট ম্যাটার। তো একটা ম্যানেজার কিন্তু সে ভালোভাবেও করে নিতে পারে কাজটা, আবার খারাপ ভাবে করে নিতে পারে। এন্ড অফ দ্য ডে একটা ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ করা, বেসিক্যালি ডিজায়ার্ড রেজাল্টটা যেন সে পেতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যে রেজাল্টটা সে আকাঙ্ক্ষা করছে, কিভাবে পাচ্ছে, হি ডাজন্ট কেয়ার। বাট এ লিডার, হি কেয়ারস ফর হিজ পিপল। একজন নেতা, দলনেতা, তার লোকেদের ব্যাপারে চিন্তা করে, তার লোকেদের ব্যাপারে ভাবে, তার লোকেদের রাস্তা দেখায় কিভাবে কোনো টার্গেটকে অ্যাচিভ করতে হবে, রাইট? তো একটা কোম্পানিতে একটা ম্যানেজারও থাকবে, একটা লিডারও থাকবে। একটা কোম্পানির সিইও, হি ইজ আ লিডার অলসো, হি ইজ ইন দ্য হায়ারার্কি। সে এমন হায়ারার্কিতে আছে যেখানে হি ইজ ম্যানেজিং দ্য এন্টায়ার অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠানের যে সিইও বা একটা বোর্ড অফ ডিরেক্টর বা একটা চেয়ারম্যান, রাইট? অবভিয়াসলি ওর ডেজিগনেশনটা ম্যানেজারের না, বাট কাজটা কি করছে, সে তো ম্যানেজই করছে না, একটা বড় অর্গানাইজেশনকে সে ম্যানেজ করছে। বাট হি ক্যান বি লিডার অলসো। লিডার এই জন্যই কারণ পিপল উইল লুক আপ টু হিম। ও এক্সাম্পল সেট করবে, বা তার দায়িত্ব
একটা এক্সাম্পল সেট করা। কারণ এন্ড অফ দ্য ডে যে লিডার তার কথায় কিন্তু যেমন আমি বলি আমার এক্সাম্পল, একটা এক্সাম্পলের আগে বলি, একটা যেমন ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট কথায়, যেখানে আমরা ম্যানেজমেন্টের একটা ভাস্ট টপিক। আই মিন ম্যানেজমেন্ট ক্যান বি এনিওয়ার অ্যান্ড এভরিওয়ার। একটা বিয়ে বাড়ির কোনো কিছু অ্যারেঞ্জ করা থেকে শুরু করে সেটাও একটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। একটা বিয়ে বাড়ি, একটা বিয়ের অনুষ্ঠান যেখানে আমরা রিলেটিভসরা আসবে, গেস্টরা আসবে, একটা হল বুকিং করতে হবে, কেটারারের সঙ্গে কথা বলতে হবে, রাইট? এগুলো সব জিনিস তো ম্যানেজ করা। বাসাতে মা বাড়ি ম্যানেজ করে, বাবা বাব্বু তারা ম্যানেজ করে, মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা দেখে। তো ম্যানেজমেন্ট ইজ দেয়ার এনিওয়ার এন্ড এভরিওয়ার, বাট ইউ ক্যান অনলি বি এ গুড লিডার when you listen to your people, when you set examples for your people. তো অবভিয়াসলি আমি যেটা জানতে পারলাম এতক্ষণ যে পরিচয়পত্র হলো, সেই পরিচয় জানা গেল যে এখানে এন্টারপ্রেনার্স আছেন, বা অনেক লোকেরা আছেন, বা অনেক ভাইরা আছেন বা বোনেরা আছেন যারা নতুন কিছু শুরু করতে যাচ্ছেন। ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার। আর আমি প্রথমে বলেছিলাম যে একটা বিজনেস, যে কোনো বিজনেস একটা দেশের ব্যাকবোন। ইট কন্ট্রিবিউটস টুয়ার্ডস দ্য জিডিপিআর অফ এ কোম্পানি, রাইট? তো ভারত বা মানে বাইরের দেশে যেরকম যেগুলো যে কান্ট্রিজ গুলো ডেভেলপিং নেশনস আর ডেভেলপড নেশন, সো আমাদের এগুলো হচ্ছে ডেভেলপিং নেশনস। মানে ভারত হোক, বাংলাদেশ হোক, সাবকন্টিনেন্টের কথা বলছি। উই আর নট ইয়েট ডেভেলপড কান্ট্রিজ, উই আর ডেভেলপিং নেশনস। ইনফ্যাক্ট ভারতও এখনো ডেভেলপিং নেশন, বাংলাদেশ ইজ ডেভেলপিং নেশন, বাট ইউকে, ইউরোপের অনেক কান্ট্রিজ আছে যারা ডেভেলপড অলরেডি। ইউএস ডেভেলপড, দ্য ডেভেলপড কান্ট্রিজ, রাইট? তো ব্যবসা এমন একটা জিনিস যেটা অর্থনীতিটাকে ব্যালেন্স করতে পারে। একটা দেশের অর্থনীতির পেছনে কিন্তু একটা ব্যবসার বিশাল হাত, রাইট? লাইক আই সেড, ইটস দ্য ব্যাকবোন অফ আ কান্ট্রি। তো আজকে যে টপিক গুলো ম্যানেজমেন্ট আর লিডারশিপের, এটা শুরু করার আগে একটা যে বিজনেস আপনারা শুরু করতে যাচ্ছেন বা একটা বিজনেস করছেন অলরেডি, এই বিজনেসটা কিন্তু তিনটে জিনিসের উপরে নির্ভর করে: সেল, build or run. So does it make sense when I say sell, build or run? এই তিনটে যে স্তম্ভ বা pillars of a business, right? Any idea? Sell, build, run এর কথা যেটা বলছি আমি, কেউ কিছু বলতে চান এটার ব্যাপারে? স্যার ডিটেইলস একটু বলেন। রাইট, ওকে। সেল মানে অবভিয়াসলি বিক্রি করা, বিল্ড মানে building relationships, and run means obviously run the show. তো বলি একটা, so sell পর্যায়ে যেটা সেল ফেজটা, obviously আপনারা একটা ব্যবসায়ী, আপনারা ব্যবসা করতে যাচ্ছেন। লেটস টেক অ্যান এক্সাম্পল। আমি একটা মোবাইলের ব্যবসা শুরু করতে চাই, যেখানে কিনা আমি আমার নিজের ব্র্যান্ডের মোবাইল বিক্রি করব মার্কেটে। সো আই নো ইট ফর এ ফ্যাক্ট, বাজারে অনেক মোবাইল কোম্পানিজ আছে, স্যামসাং আছে, ওপো আছে, অ্যাপল আছে, then you have so many others, Vivo, OnePlus, right? তো অবভিয়াসলি আপনি একটা মোবাইলের ব্যবসা শুরু করতে যাচ্ছেন যেখানে আপনি আপনার ব্র্যান্ডের মোবাইল বিক্রি করতে চাচ্ছেন। ইউ ওয়ান্ট টু সেল ইউর ওন ব্র্যান্ড মোবাইল। তো অবভিয়াসলি আপনি এটার জন্য একটা প্ল্যানিং এর দরকার, রাইট? আই মিন আপনি এরকম বলতে পারেন না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে তো আপনি বলবেন না যে বিকেলবেলা থেকে আমি মোবাইলের ব্যবসা শুরু করবো, রাইট? দিস রিকোয়ার্স প্ল্যানিং, রাইট? দিস রিকোয়ার্স ইনভেস্টমেন্ট, দুটোই দরকার। তো সাপোজ আপনি টাইম ইনভেস্ট করেছেন, আপনি দেখলেন যে ঠিক আছে, আমি বাংলাদেশের একটা মার্কেট রিসার্চ করলেন, মার্কেট রিসার্চ করে বুঝতে পারলেন কোন জেলায় কিরকম টাইপের মোবাইলের ডিমান্ড হবে, আর আপনার মোবাইলটা লোকে কিনবে কেন। বিকজ অবভিয়াসলি মার্কেটে এত ডিফারেন্ট মোবাইল কোম্পানিজ আছে যারা অলরেডি দে আর ইন দ্য মার্কেট ফর এ ভেরি লং টাইম। তো আপনার যে মোবাইলটা আপনি বিক্রি করতে যাচ্ছেন বা প্রোডাকশন করছেন, অবভিয়াসলি আপনাকে এটাও দেখতে হবে যে আপনি একই মোবাইলের মডেল তো সবার জন্য। সো যখন আমরা যে কমিউনিটিতে বাস করি, সেই কমিউনিটিতে হায়ার ক্লাস আছে, মিডল ক্লাস আছে, লোয়ার মিডল ক্লাস আছে, লোয়ার ক্লাস আছে, রাইট? আপনার যে মোবাইলটা, আপনি একটা মোবাইল যখন বিক্রি করতে যাচ্ছেন বা আপনার মোবাইল কোম্পানি একটা খুলেছেন, আপনার সেরকম ডিফারেন্ট কাইন্ডস বা ডিফারেন্ট ভ্যারাইটিস অফ মোবাইলস আছে যেগুলো কিনা উইচ ইজ
ফর ডিফারেন্ট ক্লাস অফ পিপল। তো আপনি সেই ব্যাপারটাও মাথায় রাখবেন। অবভিয়াসলি আপনি ধরুন এখন ঢাকার ধানমন্ডিতে যেরকম লোকেরা বসবাস করে, অবভিয়াসলি ঢাকার অন্য জায়গায় মিরপুরে বা সাপোজ উত্তরাতে, রাইট, এইসব জায়গায় তো হয়তো সেরকম ক্রাউড বা সেরকম অর্থনীতির বা সেরকম যারা মানে ডেইলি ওয়েজেস কামায়, তো অবভিয়াসলি দেয়ার ইজ এ ডিফারেন্স, রাইট? তো সেটা আপনি মাথায় রাখতে হবে যে আপনি আপনার কোন মডেলটা কোন এরিয়াতে কতগুলো বিক্রি হতে পারবে। সো অবভিয়াসলি ইউ হ্যাভ ইনভেস্টেড ইউর টাইম, আপনি একটা মার্কেট রিসার্চ করেছেন, রিসার্চ করার পরে আপনি দেখলেন যে হ্যাঁ, আর বিভিন্ন আদার ডিস্ট্রিক্টস যেগুলো আছে বাংলাদেশে বা জেলা আছে, সেখানে আপনার মোবাইলটা কোথায় চলবে, মানে কতটা চলবে, কিভাবে চলবে, আপনার কতটা রেভিনিউ পাবেন সেখান থেকে, এইসব আইডিয়া একটা অলমোস্ট আপনি ধরুন 1 বছর ধরে এটা স্টাডি করলেন। স্টাডি করার পরে কিন্তু আপনি অবভিয়াসলি দেন ইউ ইনভেস্ট। কারণ ইনভেস্টমেন্ট অ্যাগেন there are different ways of investing. আপনি ইনভেস্ট করলেন আপনার যা পুঁজি আছে, বাট অবভিয়াসলি আপনি তো সবকিছু ইনভেস্ট করতে পারবেন না, বিকজ সাপোজ বিজনেস ইজ অল অ্যাবাউট প্রফিট এন্ড লস। সো ফার্স্ট 6 months expectations will be like যদি লাভ হয় ভালো, যদি লাভ না হয় তাহলে there should be some other alternative, because end of the day, I mean, for example আমার কথা বলি, আমি যেমন আমি ইউকে মার্কেটটা খুব ভালো করে মানে পরীক্ষা করেছি, যাচাই করেছি, ওখানে কিসের দরকার, কিরকম জিনিস, রাইট? I mean, I've stayed there for 5 years, so আমি জানি সেখানে কিরকম কিসের দরকার। তো আমি যদি এখন কোনো বিজনেস করতে চাই, আমার একটা ফুড জয়েন্টের একটা ইচ্ছে ছিল, যেমন লন্ডনের বা ওয়েম্বলি বলে একটা যে জায়গা আছে, ওয়েম্বলির আশেপাশে অনেক ইন্ডিয়ানসরা বসবাস করে, ইনফ্যাক্ট অনেক পাকিস্তানিরা আছে ইয়র্কশায়ারে, রাইট? তো একটা ফুড বিজনেস দেওয়ার ইচ্ছা, আমার একটা ফুড জয়েন্ট দেওয়ার ইচ্ছা। তো অবভিয়াসলি আমি দেখবো যে এখানকার লোকেরা মানে ইন্ডিয়ান, আমার খাবারগুলো তো মেনলি ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাংলাদেশি, মোর অর লেস আমাদের খাবারগুলো মোটামুটি সেম। তো আমি যে এই জিনিসগুলো বিক্রি করব, যে সেল করব, এই সেল করার পরে আমি কিরকম লাভ পাবো, কোন এরিয়াতে আমার যদি একটা, ইটস টেল ইউ হোয়াট, লন্ডন ইজ ভেরি এক্সপেন্সিভ, প্রচন্ড এক্সপেন্সিভ। তো একটু যদি সাবার্বসে যাওয়া যায়, ওখানে হয়তো কমে পাওয়া যেতে পারে, বাট अगेन আমাকে একটা দোকান দিতে হবে। আমাকে দোকান দেওয়ার পর আমাকে কর্মচারী রাখতে হবে। আমার ওখানে ট্যাক্সেস আর রিয়েলি হাই, রাইট? তো বিশাল, ওখানে অলমোস্ট লাইক ইটস ক্লোজ টু 60% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, বাট अगेन গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। তো সমস্ত কিছু মাথায় রেখে আই মিন 1 বছর পরে, তো আমার এই প্ল্যানিং চলছে মোটামুটি আজ 2-2.5 বছর ধরে চলছে, বাট অবভিয়াসলি কোভিড এর জন্য অনেক মানে ব্যাপারটা একটু হয়ে গেছে, একটু রুখে দাঁড়িয়েছে, বাট ইনশাল্লাহ। তো আপনি যেমন যেটা বলছেন, আপনি একটা মোবাইলের বিজনেস করতে যাচ্ছেন, আপনার ব্র্যান্ডের মোবাইল আপনি বিক্রি করতে চান মার্কেটে, আপনি একটা মার্কেট রিসার্চ করেছেন, কোথায় লোকে কিনবে, কিরকম লোকেরা থাকে, তাদের ডেইলি ইনকাম কিরকম, রাইট? সেই হিসাবে আপনি এমন একটা মোবাইল তৈরি করলেন which has the features of an Android and Apple, iOS আর অ্যান্ড্রয়েড দুটোকে আপনি মিলিয়ে দিলেন। কারণ আপনি যেটা তৈরি করছেন বা আপনি, the question is why would people buy from you? That's the $1 million question. আপনি এমন কি, আপনার মোবাইলে এমন কি ফিচার্স আছে which will differentiate you from your competitors, right? তো আপনার কম্পিটিটরস যেমন আমি বললাম, মার্কেটে স্যামসাং, অ্যাপল, স্যামসাং আজ হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড মোবাইলস এর বিজনেস অলমোস্ট আজ 25-30 বছর ধরে করছে, রাইট? তো দে আর আ টাফ কম্পিটিটর, অ্যাপল ইজ আ টাফ কম্পিটিটর। তো কিপিং অল দোজ থিংস ইন মাইন্ড, ওই সমস্ত কিছু আপনি মাথায় রাখলেন, রেখে আপনি একটা এমন মোবাইল তৈরি করলেন যেটার মধ্যে হয় অ্যান্ড্রয়েডেরও ফিচার্স আছে, প্লাস আইওএস এরও ফিচার আছে, অ্যাপলের ফিচার্স আছে, অ্যান্ড কি বলে অ্যান্ড্রয়েডের ফিচার্স আছে, অ্যান্ড আপনি ওটা রিজনেবল প্রাইসে বিক্রি করছেন। রিজনেবল ইন এ ওয়ে যেখানে কিনা ধরুন যে প্রোডাক্টটা অ্যাপল যেখানে 50,000 টাকা বিক্রি করছে, আপনি হয়তো সে একই ফিচার্স দিচ্ছেন কিন্তু আপনি হয়তো 20,000-এ বিক্রি করছেন, কারণ আপনার ইনিশিয়াল টার্গেট থাকবে মার্কেট ধরা, বা ইয়োর ইনিশিয়াল টার্গেট উড বি টু হ্যাভ এ সে ইন দ্য মার্কেট, অর স্টে ইন দ্য মার্কেট, অর স্টে ইন দ্য কম্পিটিশন, রাইট? তো কম্পিটিশনে থাকার জন্য আপনার এই জিনিসগুলো, you have to attract your customers. তো এই যে এই পর্যায়টা যেখানে সেল করছেন, আপনি সেল করছেন based on the demand or the requirement of the customer. এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কাস্টমার কি চায়, রাইট? I mean, আপনারা নোকিয়া কোম্পানির কথা শুনে থাকবেন, you must have heard of Nokia, a Finnish company, like Finland company. That's a very small country, Finland. তো নোকিয়া যখন মার্কেটে আসলো, ইনফ্যাক্ট আই স্টার্টেড উইথ দ্য নোকিয়া 1100, যে কোয়ার্টার কিপ্যাড ছিল,
that was a very good model. I mean, I started with Samsung first. আমি আজ থেকে মোটামুটি আমি বলছি 17-18 বছর আগের কথা। তখন আমার কাছে স্যামসাং এর মোবাইল ছিল, কিন্তু পরে আমি দেখলাম নকিয়ার প্রোডাক্ট গুলো ভালো, টেকসই, ইউজার ফ্রেন্ডলি। এবার ধীরে ধীরে অবভিয়াসলি যেটা ক্রমাগত আমাদের যে রেভলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তো অবভিয়াসলি সবকিছুই একটা ধাপ থেকে একটা নতুন ধাপে যাচ্ছে। মোবাইলস এর মডেলস চেঞ্জ হয়ে কালার মোবাইল আসলো, ক্যামেরা মোবাইল আসলো, এখন সবকিছুই মোবাইলে, এনিথিং এন্ড এভরিথিং ইজ ইন ইউর মোবাইল, রাইট? তো ব্যাক দেন নকিয়া, আমার একটা মডেল আমার মনে আছে, ওটা আমার 6600 বলে একটা মডেল ছিল, একটু মোটা সোটা ফোনটা, বড় ফোন, রাইট? মার্কেটে তখন একটা নতুন মোবাইল, নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, অ্যান্ড লাভলি ফিচার্স, অ্যামেজিং ফিচার্স। আমি এটা কিনি, অ্যান্ড আই ওয়াজ ভেরি লয়াল টু নকিয়া। আমি পরবর্তীতে নকিয়ার প্রোডাক্টস ইউজ করেছি, আই মিন টিল আই সোয়াপড অ্যান্ড চেঞ্জ টু অ্যাপল লেটার। কিন্তু দেখা গেল মার্কেটে 2009 থেকে 10-এর দিকে অ্যান্ড্রয়েড আসলো, আর নকিয়া কিন্তু সব উইন্ডোজ ফোনস ইউজ করতো। সো আই ওয়াজ ইউজিং এ উইন্ডোজ ফোন। উইন্ডোজ এর কম্প্যাটেবিলিটি অ্যান্ড্রয়েডের কম্প্যাটেবিলিটি থেকে অনেক নিচে বা অনেক কম। দেয়ার লট অফ ডিফিকাল্টিস। যখন আমি একটা উইন্ডোজ ফোন ইউজ করছি, আর আমার একটা বন্ধু যে একটা অ্যান্ড্রয়েড ফোন তখন কিনেছে, তো সে, আমার মনে আছে তখন সে স্যামসাং এর নতুন কিছু একটা মডেল বেরিয়েছে, আমার মনে নেই ঠিক, ও স্যামসাং এর একটা প্রোডাক্ট ইউজ করছিল, আমি আই ওয়াজ লাইক ওয়াও, আমি যে উইন্ডোজ ফোনটা ইউজ করছি এতে তো আই হ্যাভ লট অফ চ্যালেঞ্জেস, আমার তো অনেক কিছু আমি ডাউনলোড করতে পারছি না, বা অনেক এমন ফিচার্স নেই যেটা কিনা একটা অ্যান্ড্রয়েড প্রোডাক্ট বা একটা অ্যান্ড্রয়েড ফোন যেটা সাপোর্ট করে। দেন আমি বললাম ঠিক আছে, দেন আই থট ওকে, লেট মি বাই অ্যান অ্যান্ড্রয়েড ফোন। তো আমি একটা স্যামসাং এর, নট স্যামসাং, আমি একটা মাইক্রোম্যাক্স বলে একটা কোম্পানি ছিল, মাইক্রোম্যাক্স এর একটা অ্যান্ড্রয়েড ফোন টেস্টিং পারপাসে আমি দেখে কিনেছিলাম, এন্ড ওয়াজ প্রিটি গুড, খুব ভালো। তো নকিয়া কি হলো না, আমি বললাম যেটা আপনাকে ব্যবসার ব্যাপারটা যেটা বুঝতে হবে, যে সেল পর্যায়ে, যেখানে when you are selling, right, when you're selling a product, তো এই সেল পর্যায়ে you need to understand your customers' demands. নকিয়া কি করলো? নকিয়া failed to understand the customer's demand. Nokia said, আমরা উইন্ডোজ ফোনই রাখবো, উইন্ডোজ ইজ দ্য বেস্ট অপশন দ্যাট উই হ্যাভ, আর লোকে আমাদের কাস্টমার বেস আছে, লোকে কিনবে, আমাদের নাম আছে ভালো। বাট দে ওয়ার রং, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার্স নিডস। আপনার ব্যবসা কিন্তু আপনার কাস্টমারের নিডের উপর ডিপেন্ড করে, আপনি কি চান সেটার উপর ডিপেন্ড করে না। হোয়াট হ্যাপেন্ড টু নকিয়া? নকিয়া পেরিশড, নকিয়া শেষ, রাইট? এরপরে মাইক্রোম্যাক্স এর পরে কত অন্য কোম্পানিজ আসলো, মানে মাইক্রোম্যাক্স থেকে এবার সবাই অ্যান্ড্রয়েড করছে। নকিয়া লাস্ট 3 বছর আগে, লাইক 3 years ব্যাক, ওরা আবার অ্যান্ড্রয়েড শুরু করেছে। বাট বাই দেন, এই যে 2010 থেকে 2017, 7 বছরের একটা বিশাল গ্যাপ, এই গ্যাপে কিন্তু ওদের একটা প্রোডাক্ট বিক্রি হয়নি। আর ওরা চাইলেও এখনো সেই মার্কেট ধরতে পারেনি, কারণ মার্কেটে এখন এমন এমন কোম্পানিজ এসছে যারা, লাইক আই সেড, তারা এমন এমন প্রোডাক্ট বিক্রি করছে, বা তারা এমন প্রোডাক্টস তৈরি করছে আজকালকার, মানে মোটামুটি 15,000-এর মধ্যে এমন মোবাইলস পাওয়া যায় যে ফিচার্স গুলো অ্যাপেলেও নেই হতো। 15 থেকে 20,000 একটা অ্যাপল ফোন অনেস্টলি 1 লাখ টাকার উপরে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বাই গুড অ্যাপল ফোন। তা লোক কেন কিনবে? আই মিন, সো এভরিওয়ান ক্যানট অ্যাফোর্ড ইট, এটাও দেখতে হবে না আপনাকে, সবাই কি সবার বাজেটে কি থাকবে? তো এই যে সেল পর্যায়টা, ইটস এ ভেরি ক্যালকুলেটিভ ফেজ অফ আ বিজনেস, যেখানে ইউ আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার্স নিডস। আপনি আপনার কাস্টমারের প্রবলেম বা কাস্টমার নিডসটাকে, নট দ্য প্রবলেম, দ্য নিডস কি চাইছে সেটার উপর ভিত্তি করে আপনি প্রোডাক্ট লঞ্চ করছেন বা প্রোডাক্ট তৈরি করছেন, বা আপনি উঁচ নিচ 19-20 করছেন আপনার প্রোডাক্টের সাথে। সো এই সেল পর্যায়টা হচ্ছে বিজনেসের প্রথম ধাপ। এরপর হচ্ছে বিল্ড। আমি 3টে ফেজ বলেছিলাম, সেল, বিল্ড আর রান। Now in the build phase, what do you build? You build a relationship with your customer. A relationship, a rapport with your customer. এই যে build phase টা, এই build phase এ I'll give you example. আপনারা obviously Samsung, let's give a classic example of Samsung. Samsung কি করেছে? So একটা কথা বলি, এই build phase এর আগে একটা কোটেশন আছে which says, what's in a customer and why should we care? Because we are the difference between divine and despair.
আবার রিপিট করি, হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? Because we are the difference between divine and despair. Make sense? Okay. So we all know customer is a king. আমরা বেঁচে আছি, আমাদের ব্যবসা কেন আছে? কাস্টমারদের জন্য আছে বেসিক্যালি। We are surviving because we have customers around us. তো একটা কাস্টমারের যে প্রোডাক্ট কেনার পরে সেই প্রোডাক্টের যে লাইফ সাইকেলটা, এই লাইফ সাইকেলটা ওর, আপনি একটা প্রোডাক্ট কিনলেন, তো আই টেল ইউ হোয়াট, যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তো আমার ক্লাসিক এক্সাম্পল, নিজের এক্সাম্পল দিচ্ছি। আমার একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনারা জানেন সবাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা নাম তো শুনে থাকবেন। ইটস ইন্ডিয়ান ব্যাংক, অবভিয়াসলি গভর্নমেন্ট রেকগনাইজড, আরবিআই রেকগনাইজড, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা বলি। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান লোকেদের মোস্ট অফ, আই থিঙ্ক লাইক 80% অফ দ্য পপুলেশনের অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকের সাথে। তো আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, স্টেট ব্যাংকের দে সোল্ড মি এ প্রোডাক্ট। তো ওরা আমাকে একটা প্রোডাক্ট বিক্রি করলো ইন দ্য ফর্ম অফ এ ক্রেডিট কার্ড। তো এই যে ক্রেডিট কার্ডটা আমি স্টেট ব্যাংকের থেকে নিলাম, বিকজ আই এম দ্য লয়াল কাস্টমার, অনেকদিন ধরে আমি তাদের কাস্টমার। তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে একটা ক্রেডিট কার্ড অফার করলো, যেটার লিমিট হচ্ছে 10 লাখ টাকা। যে ওকে, আপনার অ্যাকাউন্ট আছে। যদিও আমি কোনোদিনও স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইনি, আমার আব্বু জোর করে খুলিয়েছে, কারণ আমি জানি তাদের সার্ভিস কিরকম, রাইট? আর আমার কাছে একটা আমেরিকান এক্সপ্রেস বলে একটা কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি, তার একটা ক্রেডিট কার্ড আছে। তো একবার কি হয়েছে, আমি দোকানে আমার বোনকে আমি একটা কিছু গিফট দেওয়ার জন্য একটা দোকানে গিয়েছি। দোকানে গিয়ে কার্ড সোয়াইপ করেছি স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে। এই কার্ডটা সোয়াইপ করানোর পরে টাকা বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। অবভিয়াসলি আমি একটা নোটিফিকেশন পেয়েছি আমার মোবাইলে, কে 7,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে। বাট যে দোকানদার, সে বলছে আমি টাকাটা পাইনি, আমি তাড়াহুড়োতে আছি, আই ওয়াজ ইন আ হারি। তো দোকানদার বলছে যে আমি তো টাকা পাইনি, আর আমি ওকে দেখাচ্ছি আমার, দেখুন মেসেজ দেখুন, আমার টাকা তো কেটে গেছে। তখন ও বলছে না, আই মিন অবভিয়াসলি 7,000 টাকা ইজ এ বিগ ডিল ফর হিম, ইটস এ বিগ ডিল। তো তখন আমি কাস্টমার সার্ভিসে ফোন করি, এসবিআই কাস্টমার সার্ভিসে ফোন করার পরে আমি মোটামুটি ওই যে আইভিআরটা শুনতে হয় না, যে 1 দাবান 2 দাবান 3 দাবান ব্লা 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 ব্লা, আই এম লাইক ওয়েটিং 6-7 মিনিট হয়ে গেছে। ফাইনালি আই গট থ্রু টু সামওয়ান। আমি একজনের কাছে, একটা রেপ্রেজেন্টেটিভ, কাস্টমার সার্ভিস রেপ্রেজেন্টেটিভ যে লাইনের ওইদিকে, তার সঙ্গে আমি বলছি, আমি তাকে বললাম যে হাই, আমার নাম তানভীর। ও আমার অ্যাকাউন্ট ডিটেলস নিল, যেগুলো ইনফরমেশন নিয়ে বললো, আমি বললাম আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে গেছে 7,000 টাকা। দোকানদার বলছে পাইনি, তুমি কি একটু কাইন্ডলি চেক করে বলবে আমাকে? তো ও বললো ওকে, গিভ মি 2 মিনিটস, আমি চেক করে আপনাকে জানাচ্ছি, 2 মিনিটের মধ্যে জানাচ্ছি আপনাকে। আমি ওকে ফাইন, ফেয়ার ডিল। আমাকে বললো আমি আপনার কলটাকে হোল্ডে, আই উইল প্লেস ইউ অন হোল্ড, আমাকে 2 মিনিট সময় দিন ইনভেস্টিগেট করার জন্য। আমরা ঠিক আছে। এবার 2 মিনিটের জায়গায় সে 6-7 মিনিট 8 মিনিট পরে আসলো, ঠিক আছে। আমার তো মাথা এমনিতে মেজাজ গরম, আমি তাড়াহুড়া, আমাকে বললো 2 মিনিট, আর আসলো হচ্ছে 8 মিনিট। সো আপনারাও যখন কোনো কাস্টমার সার্ভিসে ফোন করেন, দেখবেন একটা জিনিস নোটিস করবেন যে 2 মিনিট কিন্তু 20 মিনিটের মতো লাগে। টেল ইউ হোয়াট, লাগে না? 2 মিনিট মোটামুটি 10-12 মিনিট লাগে 2 মিনিট সময়টা। এন্ড আপনার তো there is a problem, আপনার এখন প্রবলেম দরকার আপনার, আপনি চাইছেন যত তাড়াতাড়ি আমার এই রেজলিউশন পাওয়া যায়। আমি লাইক ওকে ফাইন। এবার 2 মিনিট পরে রিফ্রেশ হোল্ড করলো, এসে বললো সরি স্যার, আপনাকে অনেকক্ষণ ওয়েট করানো। আই মিন অবভিয়াসলি অ্যাজ এ কাস্টমার আমি ভাবছি ঠিক আছে, হি হ্যাজ গট অ্যান আনসার ফর মি, একটা রেজলিউশন নিয়ে এসছে। এসে বলে কি আসলে না আমি বুঝিনি ব্যাপারটা, আপনি কি বলেছিলেন। আমি বললাম তুমি যে আমাকে 8 মিনিট যে হোল্ডে রাখলে, তুমি 2 মিনিট যখন প্রথমে শুনলে কথার ব্যাপারটা, তখন তুমি কি বুঝেছিলে বলো তো? বলছি না, আমি অন্য কিছু ভেবেছিলাম। সো হি ওয়াজ অ্যাজিউমিং বেসিক্যালি। এবার আমার তো মাথায় গেছে গরম হয়ে, আমি হোয়াট দ্য হেল ম্যান, আই মিন তুমি আমাকে 2 মিনিট, তোমার আই মিন 2 মিনিট হোল্ডে যায়, তুমি 8 মিনিট হোল্ডে রেখে এসে এখন বলছি তুমি ইউ ডোন্ট নো হোয়াট দ্য প্রবলেম ইজ। তখন ও সরি, অ্যাপোলজি, যেগুলো যে স্টেটমেন্ট গুলো আমরা সবার কাছে শুনে থাকি, ইটস ভেরি ইজি টু সে সরি। সরি মানে পাতি, একদম পাতি সরি বলাটা। আই মিন তো I lost my cool. I'm like, I want to talk to supervisor. আমি তোমার ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তুমি এতক্ষণ থেকে আমার সঙ্গে ইয়ার্কি মারছো। আমি হ্যাঁ তাড়াহুড়োতে আছি। তো বললাম সরি আমি আপনার এটা দেখে, আমি বললাম ঠিক আছে, আই রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য টাইম। আমি বললাম এক কাজ করো, আমি বললাম তুমি এটা ইনভেস্টিগেট করো, করে আমি ওকে বললাম আবার খুলে কি হয়েছে ব্যাপারটা, কটার সময় টাকাটা কেটেছে। ও বলছে ওর রেকর্ড পাচ্ছে না তার। আমি বললাম আমার কাছে প্রুফ আছে, আমি মেসেজ পেয়েছি,
And আমি বললাম ঠিক আছে, তুমি এটা ইনভেস্টিগেট করে আমাকে পরে ফোন করো, আমার ডিটেলস তোমার কাছে আছে এমনিতেও, when you get an answer you call me back। আমি তখন এটিএম এ গেলাম, বিকজ অবভিয়াসলি আমার ওই সময় জিনিসটা দরকার, কেনা দরকার। আমি এটিএম থেকে টাকা তুলে দোকানদারকে টাকা দিয়ে জিনিসটা কিনে বাড়ি ফিরলাম। এটা একটা, এরপরে 15 থেকে 20 দিন পরে আমি একটা স্টেটমেন্ট পাই, অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যেমন অবভিয়াসলি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট পায় সবাই। আমি একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট পেলাম, সেখানে দেখছি ওই টাকাটা তো এখনো ঢোকেনি। সো বেসিক্যালি যার সঙ্গে আমি ফোনে এতক্ষণ কথা বলেছিলাম, মানে 20 দিন আগে, যাকে বলেছিলাম যে সে মানে প্রথমবারও বুঝতে পারেনি, দ্বিতীয়বার যখন করলো তখনও সে বুঝতে পারেনি, কারণ টাকাটা আমার অ্যাকাউন্টে তখন ঢোকেনি। আই কল্ড এসবিআই, আবার আই হ্যাড টু ওয়েট, আইভিআর শুনলাম, ব্লা 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 করে ফাইনালি আমি একজনের, আই গট থ্রু টু সামওয়ান, সে আমার সঙ্গে সহানুভূতি দেখালো, সিম্পাথি এমপ্যাথি যাই হোক দেখিয়ে সে বললো যে আই এম সরি, যে লাস্টের যে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলেছে সে অ্যাকচুয়ালি নতুন, হ্যাঁ নতুন রিক্রুট কোম্পানিতে, ওই জন্য বুঝতে পারেনি। আমি বললাম, বাট দ্যাটস নট দ্য সার্ভিস আই এম এক্সপেক্টিং ফ্রম ইউ অ্যাজ এ সাচ এ বিগ কোম্পানি। আর আই মিন কাম অন, আমি তোমার 10 বছর 12 বছরের পুরনো কাস্টমার, তুমি ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ট্রিট মি দিস ওয়ে। তো আমার অবভিয়াসলি রিলেশনশিপটা তো খারাপ হয়ে গেল তার সাথে। আমি বললাম এনিওয়েজ, আমি বলেছিলাম এটা আমার আব্বু জোর করে খুলিয়েছিল এই অ্যাকাউন্ট, আমার কোনোদিন এসবিআই খোলানোর ইচ্ছা ছিল না, যদিও আমার অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর তাদের সঙ্গে আমার রিলেশনশিপ এরকম না। তো আমি করলাম দিয়ে, যাই হোক আমি 7-8 দিন পরে সে টাকা রিফান্ড পেয়েছিলাম। তো দিস ইজ ওয়ান এক্সপিরিয়েন্স। আরেকটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, যেটা কথা বলেছিলাম, সেখানে হচ্ছে, তো আমি যখন ইউকে তে ছিলাম আমি আমেরিকান এক্সপ্রেস ইউজ করতাম, বা এখনো করি আমেরিকান এক্সপ্রেস কার্ড। তো সিমিলার সিচুয়েশন আবার ওখানেও, যেখানে আমি একটা গ্রসারি স্টোরে কিছু কিনতে গিয়েছি, কেনার পরে দেখা গেল ওই টাকাটা বেরিয়ে গেছিল, কিন্তু অবভিয়াসলি টেকনিক্যাল গ্লিচেস থাকতেই পারে, রাইট? See, I'll tell you what, technical glitches will be there anywhere and everywhere. Customer understands that, huh? Customer কিন্তু বোঝে যে একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ওরা তখনই জিনিসটা বুঝতে চায় না যখন when they feel you are not treating them well, when they feel কি আপনি তাদের প্রবলেম বুঝছেন না, বা আপনি সেই ইনিশিয়েটিভটা নিচ্ছেন না তার প্রবলেম বোঝার। We are human beings at the end of the day and we are bound to make mistakes, which is fine. তো আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যেটা আমার the relationship I had, I called the customer services immediately and I told আমার এরকম টাকা কেটে গেছে। Within 20 minutes they got a refunded, man. So as a customer, whom should I choose? Whom should I recommend? আমি রেকমেন্ড কাকে করব? আমার বন্ধু আমাকে যদি এসে এখন বলে যে তানভীর চল একটা, আমার সো এখানে এসবিআই এর অ্যাকাউন্ট খুলতে গেলে একটা রেফারেল লাগে ইন্ডিয়াতে, মানে আপনি যদি একটা এসবিআই অ্যাকাউন্ট খুলতে চান, আপনার কাউকে যার অলরেডি অ্যাকাউন্ট আছে তার একটা সই নিতে হয় আর তার ডিটেলস দিতে হয় আরেকজনের অ্যাকাউন্ট খোলানোর জন্য। দ্যাটস দ্য ক্রাইটেরিয়া প্রসিজার। আমি বললাম why would you want to open an account in SBI? SBI তুমি কেন খুলতে চাইছো? আপনার কথা শুনতে পারি। সরি, আচ্ছা। সো আমি তখন বললাম, ভাই তুই এসবিআই এর সঙ্গে যাস না, pathetic, horrible there. I would rather go with American Express. Look at the difference in the service. So এটা যে আমাদেরকে যে as a entrepreneur, বা as a businessman, বা as a business, what differentiates us from others is not the product, it's the service. Service differentiates us, not the product. Telecom industry তে 4G নেটওয়ার্ক আজ সব কোম্পানির কাছে আছে, সে আপনার গ্রামীণ ফোন হোক বা আই ডোন্ট নো কি কি আছে বাংলাদেশে, আমি ঠিক জানি না, গ্রামীণ ফোনের কথাই মনে পড়ে, আর কি কি আছে, যেমন এখানে আছে এয়ারটেল আছে, ভোডাফোন আছে। আমি ভোডাফোন ইউজার, বিকজ অবভিয়াসলি আমি ভোডাফোনের হয়ে চাকরি করি, তো ভোডাফোন আমাকে ফ্রি দেয়। সার্ভিস ইজ হরেবল ভোডাফোন, অলদো আমি ভোডাফোন এমপ্লয়, আই নো হাউ দ্য সার্ভিসেস অফ ভোডাফোন। আমার এয়ারটেল, আমার কাছে দুটো নাম্বার, একটা এয়ারটেল একটা ভোডাফোন। সো অ্যাজ এ কোম্পানি হোয়াট ডিফারেন্সিয়েটস ইউ, আপনি একটা ব্যবসা শুরু করছেন, আপনার ব্যবসা উইল ডিফারেন্সিয়েট ইউ ফ্রম দ্য সার্ভিসেস দ্যাট ইউ অফার, নট দ্য প্রোডাক্ট ইউ সেল। প্রোডাক্ট মোর অর লেস, ভোডাফোনের কাছে 4G আছে, এয়ারটেলের কাছে 4G আছে, গ্রামীণ ফোনের কাছে 4G আছে। যেটা আপনাকে ডিফারেন্সিয়েট করবে সেটা হচ্ছে আফটার ইউ সেল দ্য প্রোডাক্ট, যেখানে আমি বলেছিলাম সেল, বিল্ড, রান, এই 3টে ফেজ। সেল করার পরে যে সার্ভিসটা আপনি অফার করছেন, দ্যাট উইল ডিফারেন্সিয়েট ইউ। ওয়ান মোর ক্লাসিক এক্সাম্পল আমার নিজের থেকে আমি, সো অবভিয়াসলি আমার একটা অফিস আছে পুনেতে, তো আমি ব্যাঙ্গালোরে, কিন্তু আমাদের একটা অফিস পুনেতে আছে। আমার একটা কলিগ, আমি আর রাহুল তার নাম, তো আমাদের ইউজুয়ালি কি হয়, হোটেলের বুকিংস হয়, যেখানে পুনেতে গেলে আমরা হোটেলে থাকি,
মানে 3 দিনের জন্য যাই বা 4 দিনের জন্য যাই পুনের অফিস থেকে কাজ করার জন্য। তো ব্যাঙ্গালোর অফিস থেকে আমরা সকালের ফ্লাইটে গেলাম। এবার 10টার মধ্যে চেক ইন করে লাগেজ রেখে আমরা অফিসে যাই, অফিস করে সন্ধ্যাবেলা 5টা-6টার দিকে ফিরি। তো দেয়ার ওয়াজ ওয়ান ইনস্টেন্স যেখানে একবার, আমরা একটা হোটেল আছে শেলটন গ্রান্ড বলে, শেলটন গ্রান্ড, ওই হোটেলটা ভোডাফোনের সঙ্গে টাইড আপ। টাইড আপ মানে এনি ক্লায়েন্ট বা ভোডাফোনের যেগুলো অফিস বিভিন্ন দেশে আছে, সেখান থেকে যদি কেউ পুনে শহরে আসে, তারা ওই হোটেলে তাদেরকে রাখা হয়, কারণ আমরা কর্পোরেট ডিসকাউন্ট পাই। তো অবভিয়াসলি আমরাও যখন লোকালি ট্রাভেল করি এক শহর থেকে আরেক শহরে, পুনেতে গেলে ওই শেলটন গ্রান্ডের সঙ্গে আমরা টাইড আপ, বিকজ উই গেট গুড ডিসকাউন্টস। ইটস এ 4-star হোটেল, ইটস রিয়েলি গুড হোটেল, নাম করা হোটেল। তো আমরা সকালে আমাদের আগের দিনের রাতে সব বুকিং টুকিং করিয়ে দিয়েছে কোম্পানি, যেমন ইউজুয়ালি করিয়ে দেয় প্রতিবার। রাহুলের নামে একটা রুম বুকড আছে, আমার নামে একটা রুম বুকড আছে। এবার সকালে গিয়েছি, এয়ারপোর্ট থেকে নামার পরে হোটেলের রিসেপশনে গিয়েছি। রিসেপশনে যাওয়ার পরে যে রিসেপশনিস্ট, সে বলছে, স্যার এক্সট্রিমলি সরি, তানভীরের নামে রুমটা বুক আছে, রাহুল আপনার নামে রুমটা এই মুহূর্তে পাওয়া যাবে না, আপনি 3 ঘন্টা পরে রুমটা পাবেন। আর তখন দিওয়ালি সিজন চলছে, দিওয়ালি আমার মনে আছে, দীপাবলি ইন্ডিয়ার একটা ফেস্টিভ্যাল, রাইট, আপনারা জানবেন। আর তখন খুব রাশ থাকে, লোকেরা ঘুরতে বেরোয়, ঘুরতে যায়, রাইট। তো ওই সময় যখন আমরা গিয়েছি, তো অ্যাজ এ হোটেল ওটা ওদের দায়িত্ব বলে দেওয়া আগে থেকে, টু ইনফর্ম। অ্যান্ড ওয়াই উড ইউ টেক দ্য বুকিং দেন? রিসেপশনে যখন সকালবেলা আমরা ব্যাঙ্গালোর থেকে পুনে ট্রাভেল করে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্ট বলছে যে সরি, আমাদের কাছে একটা রুমই আছে এই মুহূর্তে, আর একটা রুম 3 ঘন্টা পরে পাবেন, কারণ ওই গেস্ট এখনো চেক আউট করেনি। রাহুল ইজ ফিউরিয়াস, অ্যাংরি। কাম অন, আমরা আপনাদের সঙ্গে কত বছর ধরে আছি, আপনাদের যত ভোডাফোনের অ্যারাউন্ড দ্য গ্লোব যেখান থেকে কাস্টমার আসে আপনাদের হোটেল রাখা হয়, আর আপনি আমাদের সঙ্গে এরকম ট্রিট করছেন। অ্যাবসলিউটলি হি ওয়াজ ফিউরিয়াস। আমি রাহুলকে বললাম, রাহুল মাথা গরম করে কি লাভ, এনিওয়েজ আমরা তো এখন হোটেলে এসে ঘুমাবো না, তুমি তোমার মাল আমার রুমে রাখো, ফ্রেশন আপ হয়ে আমরা অফিস যাই, সন্ধ্যাবেলা তুমি রুম পেয়ে যাবে। যাই হোক, রাহুল ওয়াজ ভেরি আনহ্যাপি বিকজ রাহুল হ্যাজ হাই এক্সপেকটেশনস। রাহুলের এক্সপেকটেশন এই হোটেলের প্রতি বিশাল, বিকজ ওরা আমাদেরকে খুব ভালো ট্রিট করে। তো এটা একটা মিস্টেক হয়ে গেছে হোটেলের, ওরা হয়তো ডেলিবারেটলি করেনি, বাট ইট হ্যাপেন্ড, বাট মিস্টেক ইজ আ মিস্টেক। উই ওয়েন্ট ব্যাক টু আ হোটেল, আই মিন টু মাই রুম। ওখানে ফ্রেশন আপ করলাম, রাহুল ওর মাল রাখলো, দিয়ে আমরা ব্রেকফাস্ট করে অফিস গেলাম। সন্ধ্যাবেলা ফিরে অবভিয়াসলি রিসেপশনে রাহুল গিয়ে বলছে যে তখন ওর রুম রেডি হয়ে গেছে, হিজ রুম ইজ রেডি। তখন ওর চাবি নিয়ে রাহুল আমার রুমে আসলো, আমার রুমে এসে ওর লাগেজ নিয়ে ওর রুমে চলে গেল। ও বললো রাতের ডিনার একসঙ্গে, এমনিতে অবভিয়াসলি আমরা একসঙ্গে করবো, বললো 9টার সময় লেটস মিট ফর ডিনার। রুমে গিয়েছে, আমার রুম থেকে ওর মালপত্রগুলো নিয়ে রুমে যাওয়ার পরে হি কল মি, একটু আয় আমার রুমে। আমি ভাবছি আবার কিছু হয়েছে মনে হয়, আই রিয়েলি থট সো। বললো আমার রুমে একবার আয়। সো আই ওয়েন্ট টু হিজ রুম। তো রুমে গিয়ে দেখি একটা বিছানার উপরে একটা ½ কেজি পাইনাপল কেক রাখা, অ্যান্ড ইটস রিটেন উই আর সরি। তো রাহুল ওয়াজ ভেরি হ্যাপি। রাহুল লাইক ওয়াও। সকালবেলা খুব রাগ করে গিয়েছিল অফিস, রুম পাইনি বলে। সন্ধ্যাবেলা যখন রুমে এসে দেখছে ½ কেজির একটা পাইনাপল কেক। তো রাহুল was shocked. He was like shell shocked. Like, pineapple cake is my favorite cake, and how do these guys know it's my favorite cake, right? So he called the reception. He was very happy. I can see the smile on his face. He's blushing, you know. সকালের যত রাগ ছিল সব চলে গেছে। রিসেপশনে কল করে থ্যাংক ইউ সো মাচ, আই এম সো সরি, সকালবেলা চেঁচামেচি করেছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, রাহুলকে এমনিতে পটানো খুব সহজ। তো এবার তখন রাহুল ওকে জিজ্ঞেস করছে রিসেপশনে যে হাউ ডিড ইউ গেট টু নো পাইনাপল কেক আমার ফেভারিট কেক? তখন হোটেল যে রিসেপশনে আছে সে বলছে যে স্যার, যখন আপনারা প্রথমবার এখানে আসেন আমরা আপনাদেরকে একটা ফিডব্যাক ফর্ম দেই প্রথম স্টে এর পরে, যে আপনার অ্যানিভার্সারি কবে, আপনার ডেট অফ বার্থ কবে, আপনার ফেভারিট ফুড কি, রাইট? So the hotel maintained this record of, so as a hotel, obviously it's a 4-star hotel, so they had kept a record of his favorite things, and ora janto je they had made a big mistake in the morning. So in order to compensate, they arranged for a pineapple cake for Rahul. At a ½ kg pineapple cake for a 5-star company or a 4-star hotel is not a big deal. কিন্তু এই যে থট প্রসেসটা,
you thought for your customer, that you have done a blunder, আমি একটা কিছু করি তার জন্য. So this sort of gave Rahul the confidence. Rahul তখন confidently, এখনো রাহুল রেকমেন্ড করে লোকেদেরকে, if you are going to Pune, you stay there. So I'm sure that, I mean, আপনারা বুঝছেন কি পয়েন্ট করতে চাচ্ছি, what I'm trying to mean here. It's not the product. So hotel industry, the product they're selling is their bedrooms. We are buying things, we are booking, যে বুকিং করছি হোটেল থাকার জন্য, that is the product they're selling, and the service যেটা অফার করছে is the service. This is the service that they're offering. So আপনি as a businessman, as a business যেটা শুরু করুন না কেন, what would differentiate you is the service you offer and not the product you sell. Products are more or less same, 19-20 same হবেই products, I'm sure, because ওগুলো তো সব ওই যে ISO ওগুলো সার্টিফাইড হতে হবে. আপনার প্রোডাক্ট যে মার্কেটে লঞ্চ করবেন, আপনার টেস্টিং করবেন, আপনার প্রোডাক্টস মোর অর লেস সবারই সেম হবে, কিন্তু your service is what will differentiate you. So আমি যে বললাম সেলফ ফেজের পরে যে বিল্ড ফেজটা, এই বিল্ড ফেজে you build your rapport with the customer. This is the rapport that you're building with the customer. এই যে ট্রাস্ট, to gain the trust. So আমি একটা কোটেশন দিয়েছিলাম, what's in a customer and why should we care? Because we are the difference between divine and despair. Divine মানে একটা heavenly feeling, এটা আপনার হাতে. If you want to make your customer's life miserable, or if you want to really take care of his issue, and that is the sign of a good businessman, right? অনেক সময় আমরা অনলাইন ফুড অর্ডার করি. আমার সকালের ঘটনা আজকে, অবভিয়াসলি অনলাইন অর্ডার করেছি, সুইগি বলে একটা কোম্পানি আছে, they misplaced so I ordered for a chicken puff and they had sent me a veg puff. তো আমি কল করলাম, ওরা বললো স্যার আপনাকে রিফান্ড ইনিশিয়েট করবো. এই যে রিফান্ডটা যদি ইনিশিয়েট না করতো, তো অবভিয়াসলি আমি ওদের একটা লয়াল কাস্টমার, I would have lost my mind. আমি বললাম, ফার্স্ট অফ অল you're giving me wrong product, right? তো এই বিল্ড ফেজে you build a relationship যেখানে আপনি আপনার কাস্টমারের প্রবলেম বুঝছেন and you are working towards a solution or working towards a fix করছেন আপনি কাস্টমারের প্রবলেমসটাকে. কিভাবে ফিক্স করবেন, it's up to you. এইখানে আপনার বুদ্ধিমত্তার বা আপনার যে ইনোভেটিভ থিঙ্কিং এর পরিচয়টা পাওয়া যাবে এখানে. হাউ ক্রিয়েটিভ ক্যান ইউ বি, রাইট? সো এই যে বিল্ড ফেজ, স্যামসাং যে কোম্পানিটা আছে, অবভিয়াসলি আপনার একটা ব্যবসা যখন আপনি শুরু করলেন, আপনার ব্যবসাটাকে ন্যাচারালি বা নর্মালি আপনি প্রস্তারিত করবার চেষ্টা করবেন. ইউ উড ওয়ান্ট টু এক্সপ্যান্ড. স্যামসাং এর উদাহরণ দেই. স্যামসাং ইজ আ সাউথ কোরিয়ান কোম্পানি. স্যাম মানে হচ্ছে 3, সাং মানে হচ্ছে স্টার, 3 স্টার বেসিক্যালি. স্যামসাং কথা অর্থ হচ্ছে 3 স্টার. আমি এটা জানি কারণ স্যামসাং কোম্পানি থেকে প্রতি বছর, so Samsung is a well-known company. Samsung ke amra jani because of their home appliances, mobile, right? Kintu Samsung ekta kaj kore, Samsung ei je build phase e ora je business take bistarito korar cheshta korche, what they do is Samsung South Korea te Samsung er bank ache, Samsung er construction ache, Samsung er hospital ache, right? স্যামসাং এর অ্যামিউজমেন্ট পার্ক আছে. তো স্যামসাং প্রতি বছর কি করে, 10 জন এমপ্লয়িকে, তাদের কোম্পানির 10 জন এমপ্লয়িকে দেশের বিভিন্ন দেশে 1 বছরের জন্য থাকতে পাঠায়. তাদের প্রাইমারি কাজ হচ্ছে, কারণ স্যামসাং তো মার্কেটে নাম ভালো, পিপল নো স্যামসাং, কিন্তু বাকি প্রোডাক্ট গুলো তারা সেল করতে চায়. বাকি প্রোডাক্ট যেগুলো ব্যাংক বললাম, স্যামসাং এর ব্যাংক, স্যামসাং অ্যামিউজমেন্ট পার্ক, স্যামসাং এর হসপিটাল, right? Because end of the day they want to expand their business and they want to stay in the market and they want to stay for long. তো সেই জন্য স্যামসাং তখন কি করলো, এই স্যামসাং এর যে এমপ্লয়িজ গুলো আছে তারা এখানে, তাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার পর আমি জানতে পারলাম যে তারা প্রতি বছর 10 জন থেকে 8 জন করে লোক কোম্পানির খরচায় পাঠায়, ইন্ডিয়াতে হোক বা ইউরোপে হোক বা ইউকের বিভিন্ন দেশে হোক, অস্ট্রেলিয়াতে হোক, জার্মানিতে হোক, so that they spread the news. এই লোকেরা যেন এই খবরটা পৌঁছে দিতে পারে বাকি বিশ্বে যে স্যামসাং এর অন্য প্রোডাক্টসও আছে, and why don't you use it? তো it's a business tactics. তো বেসিক্যালি এখানে এই বিজনেস ট্যাকটিক্সটা ফলো করা হয় টু
to build a relationship with other countries, to build the rapport with other countries. আর ওরা এতটাই সক্ষম কারণ ওরা তো একটা ভালো মার্কেটে ওদের নিজেদের নাম করে নিয়েছে আগের থেকে। দে হ্যাভ এ গুড নেম, সো দ্যাট ওয়ার্কস ইন দেয়ার ফেভার। এটা একটা পজিটিভ থিং ওদের জন্য। এই পজিটিভ থিংটা হওয়ার জন্য এবার এই প্রোডাক্টগুলো সেল করছে। ইন্ডিয়াতেও আসবে, এখানে স্যামসাং এর ব্যাংক আনার কথা চলছে। ইনফ্যাক্ট স্যামসাং কনস্ট্রাকশনও আসবে এখানে, রাইট? তো এই যে ওরা মানে ইন দ্য পাস্ট দে হ্যাভ সোল্ড প্রোডাক্টস, সেই প্রোডাক্ট সেল করে তারা যে সার্ভিসটা দিয়েছে, সেই সার্ভিসের মাধ্যমে যে ভালো সার্ভিসটা দিয়েছে, সেই ভালো সার্ভিসটা দেওয়ার মাধ্যমে দে কুড বিল্ড আ গুড রিলেশনশিপ। অ্যান্ড এই রিলেশনশিপ বিল্ড করার জন্যেই এরা যে বাকি জিনিসগুলো প্রমোট করতে চাইছে সেই জিনিসগুলো প্রমোট করছে। সো সেল ফেজ গেল, বিল্ড ফেজ গেল, আর এরপর হচ্ছে রান। রান মানে হচ্ছে ইউ রান দ্য শো নাও। ইউ রান দ্য শো মিনস অবভিয়াসলি আপনি জানেন এখন আপনার বিজনেস খুব সুন্দর চলছে, ইউ রান ইট। আপনি ধরে রাখুন এই ব্যাপারটাকে, আপনি যে গুড ওয়ার্কটা করে যাচ্ছেন, ইউ কিপ আপ দিস গুড ওয়ার্ক অ্যান্ড ইউ রান দ্য শো। তো সেল, বিল্ড আর রান, এই তিনটে ফেজের মাধ্যমে কিন্তু আপনার এই বিজনেস চলবে। ইউর বিজনেস ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেল, বিল্ড এন্ড রান। এই তিনটে জিনিসের উপরে কিন্তু নির্ভর করে আপনি আপনার ব্যবসা করবেন বা আপনি ব্যবসা চালাবেন। And I think to an extent honesty is required, because আমি জানি ব্যবসা উপর নিচ আছে, অনেক কিছু আমি জানি, কারণ আমাদের নিজেদের কোম্পানিতে আছে, সব জায়গায় আছে। লাইক honesty is a great virtue, honesty লাগা দরকার। I mean একটা নিয়ত থাকতে হবে। আমি জানি লাভ করার জন্য সবাই লাভ তো কে না চাইবে, সবাই লাভ করতে চাইবে, একটা নিয়ত থাকা দরকার ভালো। তো এই যে ম্যানেজমেন্টের যে আজকে টপিকটা, এই সবকিছু যে কাজ, সেল করা, বিল্ড করা, রান করা, দিস অল রিকোয়ার্স ম্যানেজমেন্ট অ্যান্ড প্রপার গাইডেন্স। উইদাউট প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রপার গাইডেন্স আপনার বিজনেস অবভিয়াসলি ইট উইল নট ফ্লারিশ, ইট উইল ফল ডাউন, ইট উইল পেরিশ। তো এই একটা অর্গানাইজেশন চালাতে যে ডিফারেন্ট ম্যানেজমেন্ট বা যে ডিফারেন্ট পজিশনস আছে, ম্যানেজার্সদের পজিশনস আছে, বাট যে ডিফারেন্ট ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট টিমস আছে, সেই টিমস গুলোর মধ্যে প্রথমত যেটা সব থেকে বড় দরকার হচ্ছে একটা অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের মতো বলছি, ভোডাফোনের মতো, অন্য আচ্ছা মিউটে একটু যান, রাইট? সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্লেজ এ ভাইটাল রোল। তো আই টেল ইউ হোয়াট, তো আমার এখন যে অর্গানাইজেশন আমি আছি সেখানে আমার ধরুন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা আছে, দে আর রেসপন্সিবল ফর রিক্রুটিং পিপল ফর মি। তারা আমার জন্য নতুন নতুন লোক রিক্রুট করে বেসড অন মাই রিকোয়ারমেন্টস। আমার টিমে 300 জন লোক আছে, আমার একটা নতুন টিম আর একটা তৈরি হবে, আরো 20 জনের টিম তৈরি হবে। আর সেই টিম তৈরি করার জন্য আমার আমি অপারেশনস ম্যানেজ করি। সো আমি অ্যান অপারেশনস ম্যানেজার। আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে বললাম যে আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার টিমে একটা নতুন ভোডাফোন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, এই প্রোডাক্টটা লঞ্চ করে ফেলেছে অলরেডি, আর সেই প্রোডাক্টটা সে বিক্রিও করে ফেলেছে কাস্টমার্সকে। এখন এই প্রোডাক্টটা বিক্রি করার পরে অবভিয়াসলি আমাকে তো সাপোর্ট দিতে হবে। কাস্টমার তো কোনো প্রবলেমে পড়তেই পারে। একটা টেকনিক্যাল প্রোডাক্ট আমি সেল করি, আইওটি প্রোডাক্টের মধ্যে যেমন ভোডাফোন একটা আইওটি প্রোডাক্ট আছে যেটা ইউকেতে খুব চলছে এখন। সেটা গরুর লেজে গবাদি গরুর লেজে একটা ডিভাইস বেঁধে দেওয়া হয়। সেই ডিভাইসটা কি করে, ওই গরুর লেজের মুভমেন্টের উপরে ডিপেন্ড করে বলে দেবে যে গরু কবে বাচ্চা দেবে বা বাছুরের জন্ম কবে হবে। এই আইওটি প্রোডাক্টটা ইউকে মার্কেটে খুব চলছে, ইউকে ফার্মার্সরা খুব ইউজ করছে, ইনফ্যাক্ট ইউরোপিয়ান ফার্মার্সরাও ইউজ করছে এই প্রোডাক্টটা। এটা ভোডাফোনের প্রোডাক্ট একটা। তো এই প্রোডাক্টটা লঞ্চ করে সাকসেসফুলি বিক্রি হলো। কারণ কি হতো, আগে কি হতো, গরু চড়তে বেরিয়েছেন, কোথায় বাছুর দিল, কুকুরে খেলো, অল দিস থিংস হ্যাপেন, রাইট? বাচ্চা নষ্ট হয়ে গেল। কিন্তু এই প্রোডাক্টটার মাধ্যমে, ইউজেজের মাধ্যমে অনেক গরুর বাছুরের জীবন কিন্তু বাঁচানো সম্ভব হয়েছে। আর অবভিয়াসলি অ্যাজ এ ফার্মার আপনার একটা গরুর বাছুর জন্ম হবে, সেই বাছুর
মানে ছেলে হোক মেয়ে হোক যে হোক, আপনি আবার পরে ভবিষ্যতে আপনি আরো ক্রিয়েট করবেন। তো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো এই প্রোডাক্টটা যখন লঞ্চ হলো, এক্সপেরিমেন্ট হিসেবে লঞ্চ করা হয়েছিল, কিন্তু ইট ওয়ার্কড ওয়েল, এটা খুব ভালো বিক্রি হলো, স্পেশালি যারা ডেয়ারি অ্যান্ড ফার্মিং আছে তাদের জন্য। তো ইউরোপিয়ান কান্ট্রিজে ক্যাটল রেয়ারিং, ডেয়ারি প্রোডাক্টস এর একটা আলাদাই মর্যাদা, আর প্রোডাক্টস গুলো খুব ভালো। তো অনেকে কিনেছে এই প্রোডাক্টটা। তখন যখন লঞ্চ হলো প্রোডাক্টটা, তখন আমার টিমকে বলা হয়েছিল সাপোর্ট করার জন্য। তো অবভিয়াসলি আমার টিম তো অন্য অন্য প্রোডাক্টও সাপোর্ট করে, তো আমাকে তখন বললো একটা নতুন টিম খোলা হোক। তো আমার আন্ডারে 11 জন টিম লিডার আছে। ওই 11 জন টিম লিডারের আন্ডারে মোটামুটি ওই 20টা করে, কারো আন্ডারে 20টা, কারো আন্ডারে 15টা করে, টোটাল আমার টিমের মানে আমার আন্ডারে টোটাল যেটা বললাম 312 জন আছে এই মুহূর্তে। তো এই 312 জনকে এই 11 জন টিম লিডার সামলায়। আর এই 11 জন টিম লিডার আমাকে আবার রিপোর্ট দেয়। এই 11 জন টিম লিডার কিন্তু 11টা ডিফারেন্ট টিম রান করে। এক একটা টিম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট সাপোর্ট করে। আইওটি প্রোডাক্ট, ফিক্সড লাইন প্রোডাক্ট, যেমন আপনার নাম শুনে থাকবেন ডিএসএল, যে ব্রডব্যান্ড আমাদের যেমন লাইক কাস্টমার্স আছে ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাডিডাস, ইংলিশ ক্রিকেট কাউন্সিল, ইংলিশ ক্রিকেট বোর্ড, এইচএসবিসি ব্যাংক। তো এই বিভিন্ন কোম্পানিসরা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টস কিনেছে। যেমন ব্রডব্যান্ড কিনেছে কোনো কোম্পানি আমাদের কাছ থেকে, যে আইওটি যেটা বললাম, যে আইওটি ডিভাইসটা ওরা কিনেছে। আবার কেউ ভয়েস প্রোডাক্টস কিনেছে, কেউ আইপি ভিপিএন প্রোডাক্টস কিনেছে, ডিফারেন্ট প্রোডাক্টস। এই ডিফারেন্ট প্রোডাক্টস গুলো ডিফারেন্ট টিমের মাধ্যমে সাপোর্ট দেয় আমার। তো কি হলো, এই আইওটি যখন নতুন প্রোডাক্টটা লঞ্চ হলো, তখন আমি কি করলাম, আমি এইচআর এর কাছে অ্যাপ্রোচ করলাম। এইচআর কে বললাম যে আমার একটা টিমের দরকার, 20 জন দরকার। এই 20 জনকে ম্যানেজ করার জন্য আমার একটা টিম লিডার দরকার। এই টিম লিডার 20 জনকে ম্যানেজ করবে। আর আমার ক্রাইটেরিয়াস হচ্ছে এই 20 জন বেসিক ইঞ্জিনিয়ারিং পাস করা, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। তারা ইঞ্জিনিয়ার্স হবে। আর আমি সবসময় যখন একটা টিম গঠন করি, 20 জনের মধ্যে আমি 6 জনকে একদম ফ্রেশার নেই। ফ্রেশার মানে যারা সদ্য কলেজ থেকে পাস করেছে, কারণ আই শুড গিভ দেম অ্যান অপরচুনিটি। নতুন যারা বেরিয়ে আসছে কলেজ থেকে, তাদেরকে একটা অপরচুনিটি দিতেই হবে আমাকে, না? কারণ আমাকেও কেউ কোনো সময়, কোনো 15 বছর আগে বা 18 বছর আগে কেউ আমাকে একটা এরকম দিয়েছিল, 15 বছর আগে। তো আর কি হয়, মিক্স ক্রাউড থাকলে ব্যাপারটা ভালো হয়। ফ্রেশ ব্রেনস, যারা সদ্য কলেজ থেকে পাস করে, তাদের ব্রেন কিন্তু অন্যরকম, তাদের চিন্তাধারাটা অন্যরকম। তো আমার এই টিমে আমি 6 জন ক্যান্ডিডেটসকে, যারা একদম কলেজ থেকে পাস করে বেরিয়ে এসছে, যাদের বেতন কম হবে, অবভিয়াসলি তাদের বেতনটা কম হবে, কারণ তারা তো এসে ডিমান্ড করতে পারবে না, তারা তো ফ্রেশার। আর কিছু থাকবে, 6 জন থাকবে যারা এক্সপিরিয়েন্স থাকবে, তাদের এক্সপিরিয়েন্স পিপল। আর বাকি 8 জন অ্যাভারেজ। এইভাবে আমি টিম গঠন করি সবসময়। তো আমি এইচআর কে বললাম যে, তা আমার কাছে একটা বাজেট থাকে, যে আমার কাছে 1 কোটি টাকা বাজেট দিয়েছে কোম্পানি, যে 1 কোটি টাকায় তোমাকে এই 20 জনের বেতন নির্ধারণ করতে হবে। যে নতুন টিমটা খুলছো, এই 20 জনের বেতন এই 1 কোটি টাকা, 1 বছরের 1 কোটি টাকা বা 1 কোটি 20 লক্ষ টাকা দিল আমাকে কোম্পানি। এই বাজেটের মধ্যে কিন্তু আমাকে, এই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে কিন্তু আমাকে তাদের বেতন কাঠামোটাও নির্ধারণ করতে হবে। তো আমি এইচআর কে বললাম 20 জন লোক লাগবে, 6 জন লাগবে ফ্রেশার, যারা কলেজ থেকে সদ্য যত পাস করেছে। আর সবকিছুর আগে হচ্ছে যেটা, যে জিনিসটা মেন হচ্ছে, তাদের এডুকেশন ইঞ্জিনিয়ার হতে হবে, নেটওয়ার্কিং নলেজ থাকতে হবে। নেটওয়ার্কিং আমি যেমন এখন সিসিএনএ চলছে, সিসিএনএ, তো আমি সিসিএনএ আর সিসিএনপি দুটোই করেছি। তো বেসিক রিকোয়ারমেন্ট সিসিএনএ লাগবে। আর তার কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে, কারণ অবভিয়াসলি ওরা ইউকে কাস্টমারের সঙ্গে কথা বলবে। আর দ্যাটস ইট, এটা আমার ক্রাইটেরিয়া, এটা প্রোফাইল। আমি এইচআর কে বললাম, এবার এই প্রোফাইলের উপর বেসিস করে তুমি যত লোক আসবে সবাইকে ইন্টারভিউ করবে। তার মধ্যে 6 জন দেখবে যারা ফ্রেশার, কলেজ থেকে পাস আউট, হয়তো তাদের বেতন 4 লাখ টাকা 5 লাখ টাকা বছরে পার অ্যানাম শুরু হবে। যারা এক্সপিরিয়েন্স 6 জন, তাদের বেতন হয়তো 15 লাখ থেকে 20 লাখের মধ্যে এক একজন পাবে, এক্সাম্পল বলছি। এবার এইচআর সেই হিসেবে খোঁজা শুরু করবে আমার জন্য ক্যান্ডিডেটস। তো আমাদের একটা জব পোর্টাল আছে, ওটাকে ট্যালিও বলে। ট্যালিও সব কোম্পানিরই আছে। ওই ট্যালিওতে গেলে এইচআর কি করে, এইচআর তখন এই জবটাকে পোস্ট করে। ওরা এইচআর একটা পোস্ট করে জব ওখানে, এই বলে যে আমার কোম্পানিতে ভোডাফোনের এরকম
কোম্পানিতে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আইওটি ডিভাইস। এই আইওটি ডিভাইসের সাপোর্ট দেওয়ার জন্য আমরা 20 জনকে রিক্রুট করতে চাচ্ছি। আর এই হ্যাঁ, তো আমরা এই 20 জনকে রিক্রুট করতে যাচ্ছি। এই 20 জনকে রিক্রুট করার জন্য এটা ক্রাইটেরিয়া। তো সেই হিসেবে এইচআর একটা একদিন ওরা বাল্ক রিক্রুটমেন্ট করে। এইচআর বাল্ক রিক্রুটমেন্টে কি হয়, এইচআর তখন ডাকে একদিন 50 জনকে ডাকা হয় একবারে। 50 জনকে ডেকে এবার তাদের ইয়ের উপর ডিপেন্ড করে একটা গ্রুপ ডিসকাশন করানো হয়। এই 50 জনের মধ্যে গ্রুপ ডিসকাশনে 30 জন বেরিয়ে গেল, এবার 30 জন থেকে 20 জন রয়ে গেল। এই 20 জনের আবার পরে আরেকটা রাউন্ড ইন্টারভিউ হয়। তো এইভাবে সিলেকশন প্রসিজারটা এইচআর করে। সিলেকশন করার পরে ফাইনাল রাউন্ডটা আমি নেই, অপারেশনস রাউন্ডে টিম লিডারসদেরটা। আর যারা আমি যখন একটা টিম লিডার সিলেক্ট করি, টিম লিডার ইন্টারভিউটা আমি নেই। আর যারা এই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যাদেরকে নিচ্ছি তাদের ইন্টারভিউ গুলো আমার টিম লিডার্সরা নেয়। তো এইচআর এর এই কাজটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ। এবার এইচআর কিন্তু সবসময় একটা চেষ্টা করবে নেগোশিয়েট করার। এখন এইচআর যখন আমার টিমের জন্য 20 জনের মধ্যে যে 6 জন এক্সপিরিয়েন্স আছে তারা অলরেডি কিন্তু চাকরি করছে কোনো না কোনো কোম্পানিতে। এবার অবভিয়াসলি ও যে ভোডাফোন জয়েন করবে, ও কেন জয়েন করবে, ওর অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে স্যালারি ম্যাটার্স। এবার এই বেতন এইচআর কিন্তু নেগোশিয়েট করবে তাদের সাথে, দে উড ওয়ান্ট টু নেগোশিয়েট। আর নেগোশিয়েট করে হয়তো যে ক্যান্ডিডেট অন্য কোম্পানিতে একই কাজ করতো মোটামুটি, যে হয়তো 12 লাখ টাকা পেত, সে কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে এসছে যে আমি 15 লাখ টাকার প্যাকেজ নেবো ভোডাফোনের কাছ থেকে। এবার এইচআর তার সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টা করবে যে ইউনো one sec guys. Hello? Mark. Yeah, morning. Okay. No, I'm in a training. Can you call me back like after 1:30? Yeah. Okay. No. So I'll tell you what. Go to the front page on top right corner. You see there is a drop down there. Yeah. Go there and just compare the report that was sent yesterday. Yeah. Okay. Yes, so I've already spoken to Gavin. He's fine with it. He said he can do it. But the thing is, the question at the moment is, who will take the initiative? So I'm in a training. Can he call me after 1:30? Yeah. Okay. Yeah. All right. Yeah. Cheers. Bye. Right. Sorry. So এবার কি হলো, তো এইচআর রিক্রুট করলো। এইচআর রিক্রুট করার পরে সে নেগোশিয়েট করছে এবার ক্যান্ডিডেটদের সাথে যে কাকে কিরকম বেতন দেওয়া হবে। এবার তারপরে সেই হিসাবে রিক্রুটমেন্ট হলো। রিক্রুটমেন্ট হওয়ার পরে তো এই যে এইচআর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে রিক্রুটমেন্ট করা। তাদের এবার যে এমপ্লয়িজদেরকে সিলেক্ট করলো, যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস থাকলো, সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসকে এইচআর তখন কোম্পানির পলিসিস, সরি কেউ কিছু বলছেন? আমি কেমনে বলবো তোমাদের মিটিং? ওকে, তখন এইচআর এই ক্যান্ডিডেটসদের জন্য একটা ইয়ে করলো। একটু আনমিউট হয়ে নেবেন, মিউট করে দিয়েছিলাম সবাইকে। অলরাইট, সরি। ইয়েস, ওকে। তো এই যে এই পলিসিগুলো এইচআর তখন আচ্ছা আমি কতদিন মধ্যে বলেছিলাম, আমি জানি না কখন আনমিউট হয়েছিল। রিক্রুটমেন্ট পলিসি, হ্যাঁ, রাইট, রিক্রুটমেন্ট পলিসি, রাইট। এই রিক্রুটমেন্ট পলিসির বোঝানোর কাজ হচ্ছে এইচআর ম্যানেজমেন্টের বা এইচআর এর দায়িত্ব। এইচআর তখন যেমন কোম্পানিতে লিভ পলিসি আছে, ম্যাটারনিটি পলিসি আছে, প্যাটার্নিটি পলিসি আছে, লিভ পলিসি মানে 1 বছরে আপনি 40টার বেশি, আমাদের কোম্পানিতে 40টার বেশি লিভ নেওয়া যাবে না, টোটাল 40টা লিভ নেওয়া যাবে, একজন এমপ্লয় 40টা লিভ নিতে পারবে। ম্যাটারনিটি লিভ, যে মহিলা কোম্পানি জয়েন করছে সেই মহিলা, আমাদের এখানে যে মহিলা জয়েন করে তারা ইউজুয়ালি এখানে 1 বছরের ছুটি পায়, পেড লিভ পায়, 1 ইয়ারের পেড লিভ থাকে। এটা ডিফারেন্ট কোম্পানিতে ডিফারেন্ট মানে কেউ প্রেগনেন্ট, কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়ে from the time she gives birth
1 বছরের পেড লিভ পায় সে। যে বাবা হতে চলেছে সে 6 মাসের লিভ পায়, পেড লিভ কোম্পানির থেকে। তো এই যে এই পলিসিগুলো, তার কোনো বেতন কাটা যাবে না, তার ফুল স্যালারি পাবে প্রতি মাসে। যে মহিলা বাচ্চা দিয়ে তা অবভিয়াসলি 6 মাস পরে 1 বছরের পরে সে আবার এসে জয়েন করতে পারবে, কিন্তু এই 12 মাসে সব বেতন পাবে, কোনো কিছু কাটা যাবে না তার। এই যে এই পলিসিগুলো, এগুলো এইচআর এর কাজ, এগুলো বলা বোঝানো যে তোমার মানডে টু ফ্রাইডে তোমাকে ফর্মালস পরে আসতে হবে অফিসে, হয়তো ফ্রাইডেজে ক্যাজুয়ালস পরে আসতে পারবে, রাইট? তো এই জিনিসগুলো একটা এইচআর এটাও বলবে যে কোড অফ কন্ডাক্ট, কোনো কিছু তুমি ব্রিচ করতে পারবে না। যদি কোনো কিছু ব্রিচ করো বা তোমার কোনো যদি পারফরমেন্সের খারাপ হয়, তোমার এই পারফরমেন্স, আমরা যেটা বলি পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান, পিআইপি, এই পিপ, যদি তুমি কোনো পারফরমেন্স খারাপ করো, অপারেশনস থেকে আমরা যদি রিপোর্ট পাই যে তোমার পারফরমেন্স খারাপ হচ্ছে, তোমাকে 3 মাসের নোটিশ দেওয়া হবে। এই 3 মাসে যদি তুমি পারফর্ম করতে না পারো, দেন উই উইল আস্ক ইউ টু লিভ, তোমাকে কোম্পানি ছাড়তে হবে। All these policies are explained by the HR manager. So this is the work of HR management. Because আমি এখনো স্লাইডে যাচ্ছি না, আমি ইউজুয়ালি স্লাইড দেখে পড়াই না, বাট আমি দেখিয়ে দেবো একবার আপনাদেরকে লাস্টে, রাইট? অ্যান্ড তো এটা HR ম্যানেজমেন্ট। এবার HR ম্যানেজার পরে আসলো অপারেশনস ম্যানেজমেন্ট, যেটা আমার আন্ডারে, যেটা অপারেশনস যেটা ম্যানেজ করি। এই অপারেশনস এর ইটস এ ভাস্ট, সবগুলোই ভাস্ট। তো অপারেশনসে কি হয়, তো বেসিক্যালি অপারেশনসে একটা অপারেশন চালাতে হলে আমি যেটা বললাম, এখন 312 জন লোক আছে আমার আন্ডারে, তাদেরকে ম্যানেজ করার জন্য আমার কাছে 11টা টিম লিডার আছে। তো তাদেরকে কিন্তু একটা হায়ারার্কি ফলো করতে হয়। সো বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ার, একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যে সো নেটওয়ার্ক আমাদের হায়ারার্কিটা এরকম, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরে ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পরে টিম লিডার, টিম লিডারের পরে হচ্ছে সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পরে হচ্ছে অপারেশনস ম্যানেজার। তো এই হায়ারার্কিটা ফলো করা হয়। আমি অপারেশনস ম্যানেজার, আমি একজন ডেপুটি জেনারেল ম্যানেজারকে রিপোর্ট করি। তো দিস ইজ অল এ পার্ট অফ অপারেশনস। তো অ্যাজ অপারেশনস এর বহু চ্যালেঞ্জ, কারণ ইটস অ্যাবাউট ম্যানেজিং দ্য পিপল, পিপল ম্যানেজমেন্ট। এখানে পিপল ম্যানেজমেন্ট আসে। পিপল ম্যানেজমেন্টে again it's very big. আমার এমপ্লয়িজরা যখন এন্ড অফ দ্য ইয়ার, আমার যখন একটা পিডি, একটা রেটিংস করতে হয়, রাইট? আই নিড টু গেজ দেয়ার পারফরমেন্স, যে কোন এমপ্লয়ি কিরকম পারফর্ম করেছে, কোন এমপ্লয়ের পারফরমেন্স খারাপ, কোন এমপ্লয়ের পারফরমেন্স ভালো, কোন এমপ্লয় হ্যাজ এক্সিডেড এক্সপেকটেশন। তো সাপোজ একটা এক্সাম্পল দেই, আমি যদি একটা কোনো সেলস টিমের ম্যানেজার হতাম, আর আমার আন্ডারে 10 জন লোক আছে, আর তাদের টার্গেট 1 মাসে 10টা করে মোবাইল বিক্রি করা, সে ফর এক্সাম্পল। তো এই 10 জন লোকের টার্গেট এক একজনের 10টা করে মোবাইল বিক্রি করা প্রতি মাসে। কোন এমপ্লয়ি ধরুন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ 6টা বিক্রি করেছে, কেউ হয়তো 10টায় বিক্রি করেছে, আর কেউ হয়তো 12টা বা 15টা বিক্রি করেছে। সো দিস গিভস মি এ ক্লিয়ার পিকচার যে আমার কোন এমপ্লয়ি কিরকম পারফর্ম করছে সারা বছরে। সো এন্ড অফ দ্য ইয়ার যখন অবভিয়াসলি আমাকে তো এমপ্লয়িজদের বেতন এন্ড অফ দ্য রিভিউ হয় না, রিভিউ করতে হবে। তো আমি যে পারফরমেন্স রিভিউটা করি, এই পারফরমেন্স রিভিউটা কিন্তু এই পারফরমেন্সটা রিভিউ করার জন্য আমার কাছে একটা কেপিআই আছে। কেপিআই হচ্ছে নলেজ প্রসেসিং ইনপুট। সো এই কেপিআই এর ভিত্তিতে আমি তাদেরকে গেজ করি তাদের পারফরমেন্স। তো অ্যাজ এ অপারেশনস ম্যানেজার আমার দায়িত্ব, ইটস ভেরি ইজি টু লেট গো, পিপল আর লুকিং ফর অপরচুনিটিস, ওকে? লোকেরা অপরচুনিটি খোঁজে। তো এখন আমি যদি অ্যাজ এ অপস ম্যানেজার আমি যদি আমার টিম লিডারকে অপরচুনিটি না দেই, তো একটা কনসেপ্ট আছে মেন্টর মেন্টি, মেন্টর অ্যান্ড মেন্টি। সো আমি মেন্টর করি, আই মেন্টর মাই টিম লিডার্স। মেন্টরিং মানে ইন অপারেশনস আমি তাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য রেডি করি, কারণ আমাকেও কোনো না কোনো সময় কেউ রেডি করেছিল। অ্যান্ড ইট ইজ মাই হাম্বল ডিউটি টু এনশিওর এভরিওয়ান গ্রোজ, সবাই যেন গ্রোথ পায়। এন্ড অফ দ্য ডে আমরা কাজ করি কেন? বাট দেন ইউ হ্যাভ টু রেকগনাইজ তোমার কোন এমপ্লয়ি, তোমার জন্য কার প্রোডাক্টিভিটি সব থেকে বেশি, তুমি তাকে রেকগনাইজ করবে। অ্যান্ড ওয়েন ইউ রেকগনাইজ দেম, যখন আপনারা তাকে রেকগনাইজ করছেন, ইউ টু ডু সামথিং ফর দ্যাট পারসন। এখন যে লোক 6টা মোবাইল বিক্রি করছে, যার টার্গেট, আর যার টার্গেট 10টা, যার যে 12টা বা 15টা বিক্রি করছে,
আমি এন্ড অফ দ্য ইয়ার কার বেতন বাড়াবো? যে 15টা করে বিক্রি করেছে, কারণ সে তো আমাকে প্রতি মাসে 3টে বা 4টে এক্সট্রা মোবাইল বিক্রি করে দিয়েছে। তো অবভিয়াসলি আমার এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ আমার যে কোম্পানির রেভিনিউ, দ্যাট পার্সন হ্যাজ কন্ট্রিবিউটেড, তার কন্ট্রিবিউশন আছে, কারণ সে তো হি হ্যাজ এক্সিডেড এক্সপেকটেশন। তো আমরা যখন অপারেশনসে যখন একটা বেল কার্ভ বলে, বেল কার্ভ, ওটাকে বলে পিজেক্স পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়িজদের পারফরমেন্সকে গেজ করি বা রেট করি। পিজেক্স, PIGEX। সো পি স্ট্যান্ডস ফর পুয়ার পারফর্মার। সো এই যে 10 জন আমার আন্ডারে আছে, বললাম 10 জন টিম লিডার বা 300 জন আছে, 312 জন আছে, এই 312 জনকে কিন্তু পিজেক্স এর মাধ্যমে আমি গেজ করতে পারবো। পি স্ট্যান্ডস ফর পুয়ার পারফর্মার, আই হচ্ছে ইনকনসিস্টেন্ট, জি হচ্ছে গুড, ই হচ্ছে এক্সিলেন্ট, আর এক্স হচ্ছে এক্সিডেড এক্সপেকটেশন। এই ক্যাটাগরিতে আমি কিন্তু আমার এমপ্লয়িজ গুলোকে ভাগ করব বছরের শেষে। এই পিজেক্স পদ্ধতির মাধ্যমে আমি যখন আমার এমপ্লয়িজদেরকে ভাগ করব, আমাকে এটা মাথায় রাখতে হবে যে PIGEX, এই জি মানে যেটা গুড 60, আমাকে 60% গুড রাখতে হবে, মানে 60% এমপ্লয়িকে আমাকে গুডের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। কারণ আমাকে কোম্পানি একটা বাজেট দেবে প্রতি বছর, কারণ এই যে বেতন বাড়াবো, আমার বেতন বাড়াবো, আমি HR কে রেকমেন্ড করব যে আমাকে একটা কোম্পানি বাজেট দেবে যে তানভীর, তোমাকে আমরা 2.5 কোটি টাকা দিচ্ছি বা 2 কোটি টাকা দিচ্ছি, এই 2 কোটি টাকাকে কিন্তু তোমার 312 জনের মধ্যে ভাগ করতে হবে ইনক্রিমেন্ট দেওয়ার জন্য। আর এই ইনক্রিমেন্ট আমি কিভাবে দেব? এই 2 কোটি টাকা থেকে, যেটা বললাম, যারা ধরুন পুয়ার পারফর্মার, তারা হয়তো 2% করে বৃদ্ধি পাবে স্যালারি, তাদেরকে আমি 2%, আমাকে এই ব্র্যাকেটটা অলরেডি দিয়ে দিয়েছে HR, যে যারা যারা পুয়ার পারফর্মার, এই পিজেক্স করার পরে পি তে যে পুয়ার পারফর্মার, এই 312 জনের মধ্যে আমাকে কিন্তু 10% লোক, 10% লোক কিন্তু আমাকে পুয়ার ক্যাটাগরির মধ্যে রাখতে হবে, কারণ সবার পারফরমেন্স তো একই রকম হবে না। That's how I will differentiate them, and that's how I can give them salary, বা তাদের স্যালারির ইনক্রিমেন্ট আমি করতে পারবো at the end of the year। তো এই যে পিজেক্স এর 10%, মানে 312 জনের 10% হচ্ছে 31 জন থাকবে পুয়ার পারফর্মার, যারা 2% করে ইনক্রিমেন্ট পাবে। এবার পি এর পরে আই হচ্ছে ইনকনসিস্টেন্টও কিন্তু আমার 10% থাকতে হবে, তো আরো 31 জন ইনকনসিস্টেন্ট, তারা পাবে 5% ইনক্রিমেন্ট। এবার যারা গুড, জিতে আছে, যেটা আমার 60%, ওই 60% এর মধ্যে যেগুলো গুড, তারা কিন্তু 10 থেকে 12% ইনক্রিমেন্ট পাবে। আর যে দুটো আছে PIGEX, ই হচ্ছে এক্সেলেন্ট আর এক্স হচ্ছে এক্সিডেড এক্সপেকটেশন, এটা তো 10%, তাহলে 100% হয়ে গেল আমার। পুয়ারে 10%, ইনকনসিস্টেন্ট 10%, গুডে 60%, ই ফর এক্সেলেন্টে 10%, আর এক্সিডেড এক্সপেকটেশন 10%। তো 60 প্লাস 20 40, 100% আমি। এবার যারা গুড যারা, তারা 60%, তো 60% অফ 300 জনের মোটামুটি যাই হবে হিসাবটা। আর বাকি যে এক্সিডেড এক্সপেকটেশন আর এক্সিলেন্ট, এই দুটোর মধ্যে আমাকে 10%, তাদেরকে কিন্তু তাদের হাইক হবে, বা তাদের যে বেতন হাইক হবে, বেতনের কাঠামো, তাদেরকে কিন্তু আমি 20% করে দিতে পারবো। আর যে একদম এক্সিডেড এক্সপেকটেশনের মধ্যে যে 10 জন থাকবে, তাকে আমি 30% হাইক দিতে পারবো। তো অ্যাজ অ্যান অপস ম্যানেজার আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কতজনের মাধ্যমে কিরকম ভাবে এই টাকাটা বিতরণ করবো এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বেসড অন দেয়ার পারফরমেন্স। ঠিক আছে, আমরা একটা ছোট